Welcome everybody to the first session of tax accounting and zakat. তো আপনারা জানেন এই কোর্সের কোর্স কোড হলো অ্যাকাউন্টিং এসিটি 624, তাই না? তো আমরা এই কোর্সে যে বইটি ফলো করব, বইয়ের নামটি আপনাদেরকে দিয়েছিলাম, বাংলাদেশ ট্যাক্স ইনকাম ট্যাক্স, এবং রাইটার ছিল নিখিল চন্দ্র শীল, বা শীল বললেই সবাই এই বইটি চিনে থাকে। তো বইটি কি সবাই কালেক্ট করেছেন? কার কাছে আছে বইটি? স্যার আছে, কিন্তু কাছে নাই, দূরে আছে, নিয়ে আসবো স্যার। আমরা ক্লাস শুরু হয় নাই তো, ঠিক কারণে আর নিয়ে আসা হয় নাই। বা একটু আর অন্য সেমিস্টার নিয়ে প্যারাই ছিলাম সব। আচ্ছা, ফাইন। সেক্ষেত্রে আমি শেয়ার করি পিডিএফ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? স্যার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি? জি চ্যাপ্টার 1 জি স্যার দেখতে পাচ্ছি। জি, ওই বইয়েরই চ্যাপ্টার 1 আমি পিডিএফ শেয়ার করলাম। যাদের বই কালেকশন করতে সমস্যা তারা বললে আমি এই পিডিএফটা আপনাদেরকে শেয়ার করে দিই। থ্যাংক ইউ স্যার। গ্রুপে দিয়ে বক্সে দিয়ে বেটার হতো আমরা ডাউনলোড করে নিতাম। জি তার কারণে চ্যাট বক্সে একটু দিয়ে দিলে বেটার হতো, আমরা ডাউনলোড করে নিতাম। হ্যাঁ, আমি গ্রুপে বা চ্যাট বক্সে দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, ফাইন। তো আজকে যেহেতু আমরা ফার্স্ট ক্লাস, এই কোর্স সম্পর্কে একটু আইডিয়া নিব। এখানে মূলত দুইটা পার্ট, একটা হলো ট্যাক্স অ্যাকাউন্টিং আর একটা হলো জাকাত। তো জাকাত এই সেন্সে যেহেতু ইন ইসলামিক ইকোনমিক্স জাকাত ইজ অল্টারনেটিভ টু ট্যাক্সেশন সিস্টেম। কারণ ট্যাক্সেশন বলতে যে ইনকাম ট্যাক্স কে আমরা বুঝে থাকি বা কর্পোরেট ট্যাক্স বা ডিফারেন্ট আদার ট্যাক্সেস, এই সিস্টেমটি ইসলামে নাই। সেক্ষেত্রে সেখানে অল্টারনেটিভ যে সিস্টেম সেটি হলো জাকাত সিস্টেম। তো এই কারণে আমরা এই ট্যাক্সেশনের আইডিয়া নেওয়ার সাথে সাথে আমরা জাকাত সম্পর্কেও কিছু জানবো, যে ইসলামিক ইকোনমিক্সে জাকাত কিভাবে ফাংশন করে, কারা জাকাত দেয়, সো এই বিষয়গুলি আমরা ধারণা রাখবো। তো জাকাত এই বইয়ে নাই, আমরা সেটা আলাদাভাবে আপনাদের শিট বা নোটস বলে দিব বা স্লাইড দিয়ে দিব, যেখান থেকে আপনারা ওই পার্টটি দেখে নেবেন। তো আমরা যেহেতু এই ট্যাক্স অ্যাকাউন্টিং এন্ড জাকাতের একটা পার্ট ম্যাথমেটিক্যাল পার্ট রয়েছে, কারণ এই ম্যাথমেটিক্যাল পার্টের জন্য ইনকাম ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করে, ট্যাক্স রিটার্ন কিভাবে সাবমিট করে, এই বিষয়গুলি আমাদের এই কোর্সেরই পার্ট। কারণ যারা ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে আছেন, মানে যাদের ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হয়, এরকমের যারা আছেন, তারা হয়তো অনেকে জানেন না কিভাবে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়, কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। তো আমরা এই কোর্সে ওই বিষয়গুলিও আলাপ করব, যে ইনকাম ট্যাক্স, তারপরে অন্যান্য যে ট্যাক্স রয়েছে, যে হাউস, তারপরে আপনার এগ্রিকালচারাল, তারপরে ইনকাম ফ্রম প্রফেশন, এই যে ডিফারেন্ট হেড রয়েছে, এই সবগুলির ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। সাথে সাথে যে রিটার্ন কিভাবে সাবমিট করে, প্রতি বছর রিটার্ন সাবমিট করতে হয় টু দ্য ট্যাক্স অথরিটি অফ দ্য গভর্নমেন্ট। তো এটা কিভাবে করে, ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, এই বিষয়গুলিও আমরা এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। তো এখানে ম্যাথমেটিক্যাল পার্ট আছে, কিন্তু ডিটেইলসে হয়তো আমাদের ক্যালকুলেশন ভাই কাইন্ডলি একটু আপনি মিউট করে রাখেন, আপনি তো ক্যালকুলেশন তো বোর্ডে দেখাতে হয়। তো সেক্ষেত্রে এখানে হয়তো আমরা ডিটেইলসে ম্যাথে যাব না, কিন্তু টুকটাক ক্যালকুলেশন আমরা এখানে শিখব। আর যদি অনলাইন এক্সাম হয় সেক্ষেত্রে তো আমাদের ম্যাথমেটিক্যাল পার্টটা হয়তো এভাবে অ্যাসাইনমেন্টের মধ্যে থাকবে, কিন্তু সরাসরি এভাবে থাকবে না। আর যদি এর মধ্যে ইউনিভার্সিটি ওপেন হয়ে যায় সেক্ষেত্রে তো আমরা আরো ক্লাস পাবো, ম্যাথগুলি বোর্ডে করে শিখতে পারবো। তো ইনশাআল্লাহ এই হলো আমাদের এই কোর্সের ম্যানেজমেন্ট প্ল্যান, যে কিভাবে আমরা এটা করব। যেহেতু এর দুইটা পার্ট আগে বলেছি, তো আজকে আমরা ট্যাক্সেশন পার্টের ইন্ট্রোডাক্টরি বিষয় নিয়ে আলাপ করব, যে হাউ ক্যান উই ডিফাইন ট্যাক্স এন্ড হোয়াট ইজ দ্য কানুন অফ ট্যাক্স এন্ড পারপাস অফ ট্যাক্স, দেন ডিফারেন্ট কাইন্ডস অফ ট্যাক্সেশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স, স্ট্রাকচার অফ ট্যাক্স ইন বাংলাদেশ। সো এই বিষয়গুলি নিয়ে আজকে একটু আলাপ করব, যেগুলি ইন্ট্রোডাক্টরি বিষয়। তো আপনারা সবাই জানেন যে একটি গভর্নমেন্টের তার রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার প্ল্যান করতে হয়, লাইক কোম্পানি। একটি কোম্পানি যখন তার রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার প্ল্যান করে, তার মানে সোর্সেস অফ ফাইন্যান্স এন্ড হোয়ার টু ইনভেস্ট, এই বিষয়টি নিয়ে একটি কোম্পানি প্ল্যান করে।
একজন ইন্ডিভিজুয়াল তার প্ল্যান করতে হয়, যেটাকে আমরা পার্সোনাল ফাইন্যান্স বলি। আর যখন কোম্পানি এই বিষয়টি করে সেটাকে আমরা কর্পোরেট ফাইন্যান্স বলি। আর যখন এই বিষয়টি একটি গভর্নমেন্ট করে তখন সেটাকে আমরা পাবলিক ফাইন্যান্স বলি। ওকে, তাহলে পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড টু ইন্ডিভিজুয়াল, তার মানে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হাউ আই ক্যান ম্যানেজ মাই মানি, হাউ আই ক্যান আর্ন অ্যান্ড হোয়ার টু ইনভেস্ট আর হোয়ার টু এক্সপেন্ড। তো এই বিষয়গুলি হলো পার্সোনাল ফাইন্যান্সের বিষয়। আর কর্পোরেট ফাইন্যান্সের বিষয় হলো হাউ আ কর্পোরেশন উইল রেজ ফান্ড, হাউ টু রেজ ক্যাপিটাল, কিভাবে সে ক্যাপিটাল স্ট্রাকচারটি ফর্ম করবে, এন্ড হোয়ার টু ইনভেস্ট, এই বিষয়গুলি সে এই কর্পোরেট ফাইন্যান্সে ডিসকাশন। এন্ড ইফ ইউ টক অ্যাবাউট দ্য পাবলিক ফাইন্যান্স or government finance, সেক্ষেত্রে how the government will raise fund, that is the revenue of the government, and where to expend, তার মানে expenditure, এই রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার, এই টোটাল বিষয়টা হলো পাবলিক ফাইন্যান্সের বিষয়, এবং যেটি প্রতি বছর একটি গভর্নমেন্ট প্ল্যান করে থাকে, যেটি আমরা বাজেট হিসেবে জানি। প্রতি বছর গভর্নমেন্ট একটি বাজেট ডিক্লেয়ার করে, আমাদের দেশে কিছুদিন আগে বাজেটটি ডিক্লারেশন হয়েছে এবং এটি সংসদে পাস হয়েছে। এই বাজেটে মূলত দুইটি বিষয় থাকে, হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস অফ রেভিনিউ এন্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস অফ এক্সপেন্ডিচার, কোত্থেকে মানি আসবে এবং কোথায় খরচ করা হবে, এর একটি 1 বছরের প্ল্যান, এবং এটি হলো বাজেট। আর ইকোনমিক্সের বা ফাইন্যান্সের ভাষায় এটিকে বলা হয় ফিসকাল পলিসি। এই পলিসিকে কি বলে? ফিসকাল পলিসি। তার মানে একটি গভর্নমেন্টের বেসিক দুইটি পলিসি থাকে, একটি হলো ফিসকাল পলিসি আর একটি হলো মনিটারি পলিসি। মনিটারি পলিসি রিলেটেড টু ম্যানেজমেন্ট অফ ইন্টারেস্ট রেট এন্ড মানি সাপ্লাই, and fiscal policy related to revenue of the government and expenditure of the government. এই দুইটা পলিসি একটি দেশ পরিচালনার জন্য, ইকোনমিকে কন্ট্রোল করার জন্য বা ইকোনমিকে ম্যানেজ করার জন্য গভর্নমেন্ট এই পলিসি দুটি হাতে নিয়ে থাকে, এবং এর মধ্যে এই বাজেট হলো পার্ট অফ ফিসকাল পলিসি। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আমাদের দেশে মনিটারি পলিসি রয়েছে, সেটি আমাদের হয়তো আলোচনার বিষয় না। মনিটারি পলিসি রিলেটেড টু মানি সাপ্লাই, ইন্টারেস্ট রেট, এটি বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক অফ এ কান্ট্রি এটি ম্যানেজ করে থাকে। আপনারা দেখবেন যে বর্তমানে গভর্নমেন্ট অনেক প্ল্যান করছে কিভাবে দেশের মধ্যে মানি সাপ্লাই বাড়ানো কমানো যায়, বা কিভাবে ক্রেডিট ক্রাঞ্চ এই বিষয়টাকে ম্যানেজ করা যায়। কারণ এখন ক্রেডিট গ্রোথ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, যে আমাদের দেশে ক্রেডিট সেক্টর মানে যে লোন দেয়া হয় বিভিন্ন কোম্পানিকে, ব্যাংকগুলি দিয়ে থাকে, এই প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ নিয়ে এটি আগে যেমনি ছিল সেটি এখন হচ্ছে না, এটা কিভাবে বাড়ানো যায়। আর যদি ক্রেডিটকে বাড়াতে হয়, মানে মানি সাপ্লাইকে বাড়াতে হয়, সেক্ষেত্রে গভর্নমেন্টকে অনেক প্ল্যান নিতে হয়। গভর্নমেন্ট যেমনি সিআরআর কমিয়ে দিয়েছে, আপনারা যারা ব্যাংকে আছেন তারা জানেন যে আগের চেয়ে একটু কমিয়ে দিয়েছে। এর অবজেক্টিভ এটাই যে মানি সাপ্লাই কিভাবে বাড়ানো যায়, ব্যাংকের কাছে অ্যাভেলেবেল ফান্ড থাকে, এই ফান্ডগুলি যাতে পাবলিকের কাছে যায়, তাহলে অনেক বেশি ইনভেস্টমেন্ট হবে, অনেক প্রোডাকশন বাড়বে, জিডিপি বাড়বে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই যে বিষয়গুলি, এগুলি জাস্ট আমি এক কথায় হাইলাইট করলাম যে দিস অল সর্ট অফ থিংস আর ইনক্লুডেড ইন মনিটারি পলিসি। আর যেটি বাজেট, সেটি হলো পার্ট অফ ফিসকাল পলিসি। ইউ গট দি পয়েন্ট? এবং বাজেটের যে সোর্স অফ রেভিনিউ, এই রেভিনিউর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সোর্সটা কি? আপনি যদি বাজেট খেয়াল করেন যে বাজেটে গভর্নমেন্ট কোন সোর্স থেকে সবচেয়ে বেশি রেভিনিউ কালেক্ট করে, সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স। ফাইন, তাহলে আমাদের যে কোর্স এই ট্যাক্সেশন, মানে ইট ইজ পার্ট অফ গভর্নমেন্ট রেভিনিউ, এবং ইট ইজ দ্য মেজর সোর্সেস অফ রেভিনিউ। সবচেয়ে বেশি কালেকশন হয় এই ট্যাক্সেশন থেকে। ট্যাক্সেশনের বাইরেও অন্যান্য সোর্স রয়েছে, সেগুলি এত বেশি না, মডারেট বা মাইনর। যে কারণে আমাদের এই ট্যাক্সেশনকে আমরা বলতে পারি ইট ইজ দ্য পার্ট অফ গভর্নমেন্ট ফাইন্যান্স এন্ড দ্য সোর্সেস অফ রেভিনিউ। ইউ গট দি পয়েন্ট? Yes, sir. ওকে, ফাইন। তাহলে আমরা দুইটি বিষয় জানলাম, একটি হলো পাবলিক ফাইন্যান্স আর একটি হলো কর্পোরেট ফাইন্যান্স। তাহলে ট্যাক্সেশনটা কোন ফাইন্যান্সের মধ্যে ইনক্লুডেড? Public finance. পাবলিক ফাইন্যান্স। পাবলিক ফাইন্যান্স কি নিয়ে ডিল করে? গভর্নমেন্ট জনগণ নিয়ে, গভর্নমেন্ট government রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার। expenditure.
ওকে ফাইন, একটি কোর্সই আছে যেটির নাম হলো পাবলিক ফাইন্যান্স বা গভর্নমেন্ট ফাইন্যান্স। এটি আমাদের এখানে হয়তো পড়ানো হয় না, ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়ে বিকম বিএসএস ওদের একটি কোর্স আছে যেটির নাম হলো পাবলিক ফাইন্যান্স। ওখানে শুধু এই গভর্নমেন্টের বাজেট, রেভিনিউ, এক্সপেন্ডিচার এগুলি নিয়ে আলাপ করা হয়। তো আমাদের এটি আলাদাভাবে পড়ানো না হলে ডিসকাশনের মধ্যে চলে আসে। তো এখানে আমরা সোর্সেস অফ পাবলিক রেভিনিউ অলরেডি বলেছি যে মেইন সোর্স হলো ট্যাক্স, Income tax. ট্যাক্স রেভিনিউ। দেখতে পাচ্ছেন না সবাই? জি স্যার। স্যার ওকে ফাইন। তো আমরা এতটুকু কনসেপ্ট নিলাম যে আসলে ট্যাক্সেশনটা কি। এরপরে আমরা ডিফাইন করব যে আসলে ট্যাক্সকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি। এগুলি অলরেডি ডিসকাশন আমরা করে ফেলছি, যেগুলি আমি পাস করে যাচ্ছি। ডেফিনেশন অফ ট্যাক্স, ট্যাক্সকে কিভাবে আমরা ডিফাইন করব। তো আমরা যে আলোচনাটা করেছি অলরেডি উই হ্যাভ সাম আইডিয়া যে ট্যাক্স মূলত ইট ইজ দ্য সোর্সেস অফ রেভিনিউ ইন কেস অফ পাবলিক রেভিনিউ আর গভর্নমেন্ট রেভিনিউ। তো আমরা ডেফিনেশন যে এখানে যেগুলি দেখা যাচ্ছে এর মধ্যে লাস্ট টার্ম দেখেন পিই টাইলার, টাইলারের ডেফিনেশনটা শর্ট এন্ড ইম্পর্টেন্ট। Taxes are compulsory payment to government without expectation of direct return in benefit to the taxpayer. দেখছেন এটা? জি Yes, স্যার sir. তার মানে এটা একটা কম্পালসারি পেমেন্ট। কম্পালসারি পেমেন্ট এই কারণে বলা হলো যে নো সিটিজেন ক্যান ডিনাই ট্যাক্স। যারা ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে আছেন, ট্যাক্স ব্র্যাকেট এবছর বাজেটে কত বলেন তো, মানে কত অ্যামাউন্টের উপরে ট্যাক্স দিতে হয় না? 3 লাখ। 3 লাখ, আগে ছিল 2.5 লাখ 2.5 লাখ। এবং এবছর এটাকে এটা করা স্যার হয়েছে 3 লাখ। জেন্টসদের ক্ষেত্রে, আর ফিমেল এন্ড ইউটিজদের জন্য 3.5 লাখ। এক্স্যাক্টলি। তার মানে মেয়েদেরকে একটু প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আগেও মেয়েরা প্রায়োরিটি পেত, যখন মেয়েদের 2.5 লাখ ছিল তখন তাদের 3 লাখ ছিল। এখন 3 লাখ করা হচ্ছে মেয়েদের এবং তাদেরকে 3.5 লাখ করা হচ্ছে। তো এই এটা ওমেনদেরকে এনকারেজ করার জন্য, ইনকাম বা ওমেন এম্পাওয়ারমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলি করা হয় যে ওমেনরা যাতে বিজনেস, ইনকাম, সার্ভিস এগুলির মধ্যে বেশি আসে, তাদেরকে এনকারেজ করার জন্য ট্যাক্স এরিয়াটা তাদের জন্য বেশি, ট্যাক্স ওয়েভারটা তারা বেশি পায়। তো আমরা কম্পালসারি পেমেন্ট বললাম এজন্য কারণ এটা গভর্নমেন্টের তরফ থেকে এটা ম্যান্ডেটরি, গভর্নমেন্ট ম্যান্ডেটরি ভাবে এটা ইম্পোজ করেছে। এবং আমরা যারা সিটিজেন, যারা এই ট্যাক্স ব্র্যাকেটের আওতায় পড়ি, তার মানে আমাদের ইনকাম, মেলদের যাদের ইয়ারলি 3 লাখ, যাদের ইনকাম ইয়ারলি 3 লাখ তাদেরকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। 3 লাখের বেশি হলে কত পার্সেন্ট? 10%। 10%। তার মানে ইনিশিয়াল রেট যেটা 10%, এরপরে স্ল্যাব আছে, স্ল্যাব অনুযায়ী বাড়বে এবং ট্যাক্সের রেটও বাড়বে। তো এই যে বিষয়টি, এ কারণে গভর্নমেন্ট এটি নিয়ম করে দিয়েছে। এখন আপনি বলতে পারবেন না যে আমি ট্যাক্স দিব না, তাহলে ইনকাম ট্যাক্স অথরিটি রয়েছে, তারা আপনাকে কি করবে? লায়াবল করবে, কেস ফাইল করবে, অনেক বিষয়াদি আছে এখানে। আপনি আমি হয়তো আননোন সোসাইটিতে, আমাদেরকে চিনি না, এই জন্য খুব বেশি মামলা মোকদ্দমাও কেউ 2-1 বছর না দিলে হয় না। কিন্তু যারা নন ফেস, তারা যদি ট্যাক্স না দেয় তাদের বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেওয়া হয়। দুদক তাদের বিরুদ্ধে মামলা করে, ট্যাক্স অথরিটি মামলা করে, মানে একটা বিশাল অবস্থা হয়ে যায়। তো এই কারণে আমাদের এই বিষয়গুলি জানা জরুরি যে আমি ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়ি কিনা। যারা জবের মধ্যে আছেন, বিজনেস করেন, তারা নিজেরা খেয়াল করবেন আপনাদের ইনকাম যদি ইয়ারলি 3 লাখ হয় মেলদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে এবং 3 লাখের উপরে যে ইনকাম তার উপরে 10%। তো কিভাবে ক্যালকুলেট করে ওগুলি অনেক ডিটেইলস নিয়ম আছে, সেগুলি আমরা টাইম টু টাইম জানবো। তো এই কারণেই আমরা বলছি ইট ইজ দ্য কম্পালসারি পেমেন্ট। তার মানে নো ওয়ে টু ডিনাই, এটাকে ডিনাই করার বা স্কিপ করার কোনো সুযোগ নাই। আর সাথে আরেকটি বলা হয়েছে উইদাউট এক্সপেকটেশন অফ ডাইরেক্ট রিটার্ন ইন বেনিফিট টু দ্য ট্যাক্স পেয়ার। মানে আপনি আমি কখনো এটা পেমেন্ট করে আবার ডাইরেক্ট রিটার্ন, যে গভর্নমেন্টকে 20,000 টাকা ট্যাক্স দিলাম, আমার 20,000 টাকার বেনিফিট দাও, এরকম ডাইরেক্ট রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি না। বিকজ গভর্নমেন্ট তার কান্ট্রি বা দেশ
অর্থনীতি এগুলি পরিচালনা করার জন্য এই ট্যাক্সটি কালেক্ট করে থাকে আমাদের কাছ থেকে, এবং এই ট্যাক্স কালেকশনের পরে গভর্নমেন্ট তার প্রায়োরিটি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস এর পয়েন্ট অফ ভিউ থেকে যে কোন জায়গাতে সে বেশি প্রায়োরিটাইজ করবে, কোন জায়গাতে কম করবে, কোন জায়গাতে বেশি খরচ করবে, কোন জায়গাতে কম করবে, এই স্টেপ বাই স্টেপ এই ডিসিশনগুলি সে নিয়ে থাকে। তার মানে ইট ইজ দ্য গভর্নমেন্ট ডিসিশন হোয়ার টু এক্সপেন্ড and how much will be spent. So it is governmented decision. তো আমরা এখানে ডাইরেক্ট রিটার্ন আশা করতে পারি না, বাট উই ক্যান এক্সপেক্ট দ্য ওয়েলফেয়ার ফ্রম দ্য গভর্নমেন্ট বিকজ দ্য অবজেক্টিভ অফ দ্য গভর্নমেন্ট টু এনশিওর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। এটা তো আমরা থিওরিটিক্যাল জানি, যদিও প্র্যাকটিক্যালি আমরা দেখি গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস ডিফারেন্ট, মানে জনগণের কল্যাণ করে কিনা এটা ইট ইজ এ ম্যাটার অফ কোয়েশ্চেন, বাট মানে গভর্নমেন্টের মূল উদ্দেশ্য কি, যে জনগণের কল্যাণ। তার মানে দেশের পাবলিক, দেশের জনগণ কোন সমস্যার মধ্যে আছে কিনা, কোন সমস্যার মধ্যে যদি থাকে কিভাবে এটা সলভ করবে, তাদের বেসিক নিডগুলি কিভাবে ফুলফিল করবে, এই যাবতীয় বিষয়গুলি নিয়ে গভর্নমেন্ট কনসার্ন। কিন্তু একটা লোক যদি 3 বেলা না খেয়ে মারা যায়, এই লায়াবিলিটি বা তাকে টেক কেয়ার করার দায়িত্ব, আলটিমেট দায়িত্ব গভর্নমেন্টের। যদিও আমরা দেখি প্র্যাকটিক্যালি সেটা আসলে হয় না। তার মানে গভর্নমেন্ট ইজ নট টেকিং দ্য রেসপন্সিবিলিটি or not abiding by the rules regulation what is theoretically imposed on the government. তো আসলে যদি ওয়েলফেয়ার ওরিয়েন্টেড গভর্নমেন্ট হয়, সে অবশ্যই বেসিক নিড ফুলফিল করা তার দায়িত্ব মনে করে এবং সবসময় চিন্তা করে যে দেশের প্রতিটি সিটিজেন, প্রতিটি ইন্ডিভিজুয়াল তার বেসিক নিডগুলি পাচ্ছে কিনা সেগুলি এনশিওর করা। আর এই বেসিক নিড সহ অন্যান্য যে জনগণের তার দেশে লাইফ লিড করার জন্য তার দরকার, এই যাবতীয় বিষয়গুলি এনশিওর করবে গভর্নমেন্ট। আর গভর্নমেন্টের এই জন্যই ফান্ড দরকার, আর এই সেই ফান্ডের মেজর সোর্স হলো ইনকাম ট্যাক্স। আর এ কারণেই আমরা বললাম যে ইনকাম ট্যাক্স আমরা পেমেন্ট করব, বাট উই আর নট এক্সপেক্টিং এনি ডিরেক্ট রিটার্ন, বাট উই ক্যান এক্সপেক্ট দ্য গভর্নমেন্ট উইল এনশিওর ওয়েলফেয়ার অফ দ্য সিটিজেন। সিটিজেন আমাদের, আমরা সিটিজেন আমাদের ওয়েলফেয়ার এনশিওর করবে, আমাদের যাবতীয় সুবিধা দিয়ে গভর্নমেন্ট দিবে, সেটা আমরা আশা করব, কারণ এই কারণেই তো আমরা ট্যাক্স দিচ্ছি। কিন্তু কোথায় কতটুকু কিভাবে দিবে, ইট উইল বি ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট পলিসি। এবং জনগণের কল্যাণ কামনাই হলো গভর্নমেন্টের মূল পলিসি। তো এখন প্রশ্ন হলো যে আমরা যে ট্যাক্স গুলি দিচ্ছি, যত কোটি কোটি টাকা গভর্নমেন্ট আমাদের কাছ থেকে নেয়, তাহলে এটি আমাদেরকে রিটার্নটা কিভাবে দেয়? সে তো ক্যাশ দিচ্ছে না, আমরা তো ক্যাশ হিসেবে গভর্নমেন্টের কাছ থেকে কিছু পাচ্ছি না। তো সে এটি আমাদের বিভিন্ন ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমাদেরকে রিটার্নটি দেয়। যেমনি আমাদের এই যে রাস্তাঘাট করে দিচ্ছে, তার মানে কমিউনিকেশন সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের একটি ওয়েলফেয়ার দিচ্ছে। তারপরে বিভিন্ন আমাদের সার্ভিস দিয়ে থাকে। স্যার বিভিন্ন ভাতা, যেটা ভাতা দিচ্ছে এটাও তো দেয়, তাই না এটা স্যার? তো হ্যাঁ, এটাও দিয়ে থাকে, ওটা তো সবার জন্য না, যেমনি বয়স্ক ভাতা পার্টিকুলার ক্লাস জি অফ স্যার, পিপল। মানে এটা একটা সময় বেঁধে পাচ্ছে তারা, যে একটা জি জি সময়তে যখন ইয়াং ছিল তখন দিতেছে, বাট বয়স্ককালে পাচ্ছে। জি। তারপরে অ্যানাদার এক্সাম্পল যেমনি হেলথ সেক্টর, এই যে গভর্নমেন্ট হসপিটাল করে দিচ্ছে, তার মানে যেগুলি গভর্নমেন্ট হসপিটাল, এখানে আমরা গিয়ে বিনা খরচে অথবা স্বল্প খরচে আমরা ট্রিটমেন্ট পেয়ে থাকি। এটা এই ফাইন্যান্সটা কোত্থেকে আসে, মানে এই হসপিটালগুলি কে করে দিল, এখানে খরচগুলি কে বিয়ার করতেছে? ইট ইজ দ্য গভর্নমেন্ট হু টেক হু বিয়ার দ্য ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। এখানে গভর্নমেন্ট তাদেরকে ফান্ড দেয়, সেই অনুযায়ী চলে। এটা আরেকটি বিষয়। এডুকেশন সেক্টরের কথা চিন্তা করলে দ্য পাবলিক ইউনিভার্সিটিস, পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু আপনাদের যে টিউশন ফি তার চেয়ে খরচ অনেক বেশি, কিন্তু টিউশন ফি দিতে হয় অনেক কম। তার মানে বাকিটা কোত্থেকে আসে? ইট ইজ দ্য গভর্নমেন্ট, ইট ইজ দ্য গভর্নমেন্ট টু Yes. ফাইন্যান্স। তার মানে গভর্নমেন্ট এসব সেক্টরে এই ব্যয়গুলি করে থাকে, করে আলটিমেটলি জনগণকে এই ওয়েলফেয়ার বা বেনিফিট গুলি দেওয়ার চেষ্টা করে। যদিও আমরা মানে পূর্ণ মাত্রায় বা 100% পাই না, বাট এভাবে কিছু কিছু আমরা এক্সাম্পল দিতে পারি যার মাধ্যমে গভর্নমেন্টের বেনিফিট গুলি আমরা পেয়ে থাকি। স্যার আমরা একটা জিনিস দেখি, যেহেতু আমি ইসের সাথে একটু সেফ প্রফিট সেফ ফার্মে আছি, তো আমরা অডিট করি, এখানে একটা সেক্টর আছে যে আপনার এক্সপোর্টের জন্য, এক্সপোর্টের ক্ষেত্রে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, যেটা আমরা ক্যাশ ইনস্টিটিউট নামে চিনি। স্যার এইটা কি এটা কি এই ধরনের ইনকামে, মানে এটা শুধু আপনার রিলেটেড? কারণ এটা তো এক্সপোর্টের উপরে দিচ্ছে গভর্নমেন্ট, এটা এক ধরনের সাবসিডিয়ারি, যে
ট্যাক্স ইনসেন্টিভ দিচ্ছে আর কি। তো এটা কি স্যার আমরা কি এই ক্ষেত্রে আমরা বলতে পারি কিনা? জি, এর সাথে রিলেটেড এই সেন্সে যে গভর্নমেন্ট যে সাবসিডি দিচ্ছে সে টাকাটা কোত্থেকে আসছে, সেই টাকাটা তো গভর্নমেন্টের নিজের পকেট থেকে দেয়নি, এটা এই জনগণের এই ট্যাক্স থেকে অথবা ভ্যাট থেকে অথবা অন্য কোনো সোর্স থেকে এই ফান্ডগুলি আসছে। তো সেক্ষেত্রে এটা এর সাথে রিলেটেড, কিন্তু এটার পারপাস হয়তো ডিফারেন্ট, যে এক্সপোর্টকে প্রমোট করার জন্য যে দেশের যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসগুলি রয়েছে তারা যাতে আরো বেশি বেশি এক্সপোর্ট করে, দেশের ফরেন আর্নিংস যাতে বেশি হয়, রেমিটেন্স যাতে বেশি আর্নিং হয়, এসব কারণে গভর্নমেন্ট এসব জায়গাতে ফোকাস করে বা সাবসিডিগুলি দিয়ে থাকে, কখনো কম দেয়, বেশি দেয় বা দেয় না, এই ডিসিশনগুলি পলিসির পার্ট। বাট এই ফান্ড কোত্থেকে আসে? ফান্ড তো এই রেভিনিউর যে সোর্স এখান থেকেই আসে, এর বাইরে তো আর সোর্স নাই। ট্যাক্স থেকে জি, ট্যাক্স মানে ট্যাক্স ইজ নট অনলি ওয়ান সেক্টর, অনলি। এটা মেইন। কিন্তু Yes, এর sir. বাইরে যেমনি বাইরে থেকে লোন নেয় এটা একটি সোর্স, কিন্তু তারপরে আপনার এই যে প্রাইভেট বা কমার্শিয়াল ব্যাংকগুলি থেকে লোন নেয় গভর্নমেন্ট, এটা একটা সোর্স। এরকমের আরো সোর্স আমরা বলতে পারি এই যে গভর্নমেন্ট থেকে লোন নেয়। আমরা বলতে পারি ব্যাট, জি, জি। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা জি জি ব্যাট একটা বিরাট সোর্স। দ্যাট ভ্যাট, কমার্শিয়াল ব্যাংক, তারপরে ট্রেজারি বিল, এগুলি ইস্যু করার মাধ্যমেও গভর্নমেন্ট পাবলিক থেকে ফান্ড নিয়ে থাকে। তার মানে দিজ আর দ্য সোর্সেস, এবং এই সোর্স এগুলি সাম আপ করে এখান থেকেই আবার খরচ করা হয়। তার মানে আপনার এক্সপোর্ট প্রমোট করার জন্য হোক অথবা হেলথ সেক্টরকে সাবসিডি দেওয়ার কারণে হোক, ফান্ড তো এইসব জায়গা থেকেই আসে। তার মানে সেক্ষেত্রে আমরা মানে এই বিষয়গুলি এই ট্যাক্সের সাথে অবশ্যই রিলেটেড, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। ওকে, Okay, sir. আমাদের দেশের যে ট্যাক্স অর্ডিন্যান্স, এটাকে বলে আইটিও বা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। এই অর্ডিন্যান্সের মাধ্যমে ট্যাক্স রিলেটেড যাবতীয় গভর্নমেন্টের রুলস রেগুলেশন গুলি আমরা এখান থেকে পাই। এখানে অনেকগুলি সেকশন আছে, অনেকগুলি হেড আছে। এখানে মূলত দেয়ার আর 7 হেডস, মানে 7টি ইনকামের হেড আছে ওই আইটিওর মধ্যে, যে কোন কোন সেক্টর থেকে ইনকাম হয়, কোনগুলির উপরে ট্যাক্স দিতে হয়, এই নিয়ম কানুনগুলি সব আইটিওর রুলস এর মধ্যে আছে। তো আইটিওর যে ডেফিনিশন শুরুতেই যেটি আছে দেখেন বক্সের মধ্যে, the tax means the income tax payable under the ordinance and includes any additional tax, excess profit tax, penalty, interest, fees or other charges leviable or payable under this ordinance. তার মানে এই অর্ডিন্যান্সের মধ্যে যত রকমের ইন্টারেস্ট হোক, ফি হোক, চার্জ হোক, পেনাল্টি হোক, ওই ভ্যাট হোক, সবগুলিকেই আমরা অর্ডিন্যান্সের ভাষায় বলবো ট্যাক্স। ট্যাক্স যে অনলি ইনকাম ট্যাক্স আমরা ইনকামের উপরে দিচ্ছি, নট অনলি দ্যাট, যে অর্ডিন্যান্সের ভাষায় ট্যাক্স বলতে যে কোনো পেনাল্টি, যে আপনি বিগত 3 বছর ট্যাক্স দেননি, এর জন্য আপনার 20,000 টাকা বা 50,000 টাকা পেনাল্টি হয়েছে, এই যে পেনাল্টি থেকে যে ট্যাক্স অথরিটির আর্নিং, এটাও পার্ট অফ ট্যাক্স ইনকাম। তো এই কারণে এখানে এইগুলিকে ক্লারিফাই করা হয়েছে আইটিওর আন্ডারে, যে সবগুলি হলো যে ট্যাক্সের মধ্যে পড়বে। তাহলে আমরা দুইটা ডেফিনিশন অন্তত মনে রাখবো, একটা হলো আইটিও আর একটা হলো যেটা বললাম পিই টাইলার। ওকে, জি স্যার। এরপরে আমরা দেখি ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার গুলি কি কি। অলরেডি ডিসকাশনে অনেক কিছু এসেছে, এখানে কয়েকটি পয়েন্ট আছে, খেয়াল করেন। তো এটা অলরেডি আমরা বলেছি, নাম্বার 1 যে ট্যাক্স ইজ এ পেমেন্ট টু দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল। এটা জনগণ বা সিটিজেন উইল পে টু দ্য গভর্নমেন্ট and levied by the government. Levied by the government means এটা imposed by the government. গভর্নমেন্ট যে রেট ফিক্স করে দিয়েছে সেই রেট অনুযায়ী আমাদের দিতে হবে, এর বাইরে দেওয়া চলবে না, এই কারণে বলা হয়েছে levied by the government. Secondly, payment of tax is non-penal and compulsory. Non-penal কেন? পেনাল মানে হলো যেটা মানে অপরাধের শাস্তি, আর এটা তো আমরা কোনো অপরাধ করি নাই, তাহলে আমাদের উপরে কেন ধার্য করা হয়েছে?
এই কারণে বলা হয়েছে নন পেনাল, যে জনগণ সেটা না দেওয়াটা আমাদের অপরাধ। সেটা আবার অন্য বিষয়, যে আপনি দিচ্ছেন না, আপনি সেই অপরাধ করেছেন। কিন্তু ট্যাক্স যে দিতে হবে, কেন দিতে হবে? জনগণ তো কোনো অপরাধ করেনি, তাহলে জনগণ ট্যাক্স দিবে কেন? এই কারণে এই শব্দটি ইউজ করা হয়েছে, ইট ইজ নন পেনাল, যে জনগণ আপনারা সবাই ট্যাক্স দিবেন, কারণ গভর্নমেন্ট তো অপারেট করতে হবে, এবং আপনারা সবাই ভোট দিয়ে এই গভর্নমেন্টকে নির্বাচিত করেছেন এবং দায়িত্ব দিয়েছেন, এখন সে কিভাবে চলবে এই জন্য আপনারা সবাই ট্যাক্স দিবেন, এবং এটা কোনো অপরাধের শাস্তি নাই, কারণে বলা হয়েছে নন পেনাল অ্যান্ড কম্পালসারি। কম্পালসারি মানে এই জন্য যে আপনারা না দিলে তাহলে গভর্নমেন্ট কিভাবে চলবে, তার মানে দিতেই হবে। যেমন আপনি যদি না দেন, সেক্ষেত্রে এটি হবে আবার একটি, যে এটি একটি মানে আপনি অমান্য করলেন, এই অমান্যের জন্য তখন একটি পেনাল্টি হবে আপনার। জি। Hence, refusal to pay a tax is a punishable offense. মানে কেউ যদি ট্যাক্স না দেয় বা ট্যাক্স ফাঁকি দেয়, সেক্ষেত্রে সেটা হবে একটি পানিশেবল অফেন্স, একটি অপরাধের মধ্যে পড়বে, শাস্তিযোগ্য অপরাধ। Okay, third, an element of sacrifice is there in the payment of a tax, as they pay the taxes in order to ensure public interest. এটা আমরা বলতে পারি এলিমেন্ট অফ স্যাক্রিফাইস। কেন স্যাক্রিফাইস বলবো? কারণ জনগণ তো এটা স্যাক্রিফাইস করছে, জনগণ না দিলে তাহলে গভর্নমেন্ট কিভাবে চলতো? এই জন্য পাবলিক ইন্টারেস্ট, পাবলিক ওয়েলফেয়ার, এটা এনশিওর করার জন্যই গভর্নমেন্ট নিয়ে থাকে, এবং জনগণের, আগে আমরা বলেছি জনগণের এটা কোনো নন পেনাল, যেহেতু নন পেনাল তাহলে এটাকে কি বলতে পারি? এটা স্যাক্রিফাইস বলতে পারি, এলিমেন্ট অফ স্যাক্রিফাইস, যে জনগণ এটা একটা স্যাক্রিফাইস করলো, যে পাবলিক ইন্টারেস্ট এনশিওর করার জন্য, গভর্নমেন্টকে সহায়তা করার জন্য। Number 4, the aim of tax collection is to finance the government expenditure to ensure public interest and welfare. এটা আমরা আগেই বলেছি, সহজ, আপনারা বুঝতে পেরেছেন। Number 5, tax is not the cost of benefit conferred by the government on the public. যেমন এখানে কি বলছে যে এটা কস্ট অফ বেনিফিট না, মানে কি? মানে গভর্নমেন্ট জনগণের জন্য অনেক কল্যাণ করেছে, এর বিনিময়ে আপনি এই টাকাটা দিতে হবে, মানে আপনাকে কিছু দিয়েছি এখন আমাকে কিছু দেন বিনিময়ে, এরকম না। তাহলে তো ক্যালকুলেশনের বিষয় আছে, আপনি কত টাকা দিয়েছেন, এখন আমি আপনার কাছ থেকে কত টাকা বেনিফিট পেয়েছি, বিষয়টা এরকম না। আপনি কাউকে দাওয়াত দিয়ে খাইয়েছেন মনে করেন, এ কারণে আপনার সাথে একটা রিলেশন তৈরি হলো, সে আবার আরেকদিন দাওয়াত দিয়ে খাওয়াইলো, তো এটা রিলেশনের বিষয় আর কি, এবং সোশ্যাল রিলেশনের বিষয়। কিন্তু আপনি তাকে দাওয়াত করে খাওয়ানোর সময় কত টাকা খরচ করেছিলেন, এখন আপনি সে দাওয়াত দিলে আপনি কত টাকা তার কাছ থেকে খরচের ডিমান্ড করেন, কি কি খাওয়া আপনি আশা করেন, বিষয়টা তো এরকম না। কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সোশ্যাল রিলেশন, যে আপনার খরচ করেছে, আপনাকে দাওয়াত দিয়েছে, সো আপনি তাকে রিলেশন মেনটেন করার জন্য আপনি দাওয়াত দিয়ে খাইয়েছেন। তো এই কারণে আমরা এখানে বললাম নাম্বার 5, যে ইট ইজ নট দ্য কস্ট অফ দ্য বেনিফিট, এটা কস্ট অফ দ্য বেনিফিট না, যদিও জনগণ বেনিফিট পেয়ে থাকে এবং পেমেন্ট করে থাকে, বাট নট দ্য কস্ট অফ দ্য বেনিফিট। Then it is one of the prime source of revenue, এটা তো আগেও বলেছি, প্রাইম মানে এটা one of the main sources, এটা সবচেয়ে বেশি রেভিনিউ কালেকশন হয় ইনকাম ট্যাক্স থেকে, কারণে প্রাইম সোর্সেস বলা হয়েছে। ট্যাক্স ইজ নট এনি ফাইন অর পেনাল্টি, এটা তো আগেই বলেছি, এটা কোনো আপনি ফাইনও দিচ্ছেন না, কোনো পেনাল্টি দিচ্ছেন না। ট্যাক্স ক্যান অনলি বি ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট অফ এ কান্ট্রি, এবং এটি কোনো অন্য কেউ ইম্পোজ করতে পারবে না, তার মানে কি কোনো কোম্পানি আপনাকে বলতে পারবে না আপনাকে ট্যাক্স দিতে হবে, এটা অনলি ইট ইজ দ্য পার্ট অফ পাবলিক ফাইন্যান্স, এই কারণে গভর্নমেন্ট কি এটা ইম্পোজ করতে হবে, আর কারো এখতিয়ার নাই এটা ইম্পোজ করার। ওকে, জি স্যার। সবাই বুঝছেন? জি স্যার। এখানে আমরা যে পয়েন্টগুলি পড়লাম আপনি শর্টলি এগুলি মনে রাখবেন। দেন আমরা আসবো পারপাস।
ট্যাক্সের পারপাসটা কি, কেন গভর্নমেন্ট এই ট্যাক্স নিচ্ছে? অলরেডি আমাদের ডিসকাশনে অনেক কিছু ক্লিয়ার, আমরা না দেখে বা না পড়েও বলতে পারবো যে কি পারপাসে গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে থাকে। বলেন তো একটা পারপাস যে গভর্নমেন্ট ট্যাক্স কেন নেয়? স্যার রেভিনিউ কালেক্ট করার জন্য। রেভিনিউ কালেক্ট, ফাইন। তার মানে গভর্নমেন্ট চলবে কিভাবে? সহজ কথা, তার মানে একটি পারপাস, এক নাম্বার যেমনি বই আছে দেখেন, রেভিনিউ কালেকশন। নাম্বার 2, reduction of inequalities in income and wealth। কি বলছে এখানে? যে আমাদের দেশে রিচ পুয়ার গ্যাপ এটা অনেক বেশি। রিচ পুয়ার গ্যাপটা কি? ধনী দিন দিন ধনী হচ্ছে, গরিব দিন দিন গরিব হচ্ছে। কারণ রিজেন্ট হসপিটালের শাহেদ সাহেবের মতো যারা আছেন এরা তো আরো বেশি ধনী হবেন, তাই না? জি স্যার। এদের তো ধনী হওয়ারই কথা। তো এখন এই যে সুযোগগুলি পাচ্ছে লোকজন, এরা তো সবাই পাচ্ছে না। 16 কোটি যদি জনগণ ধরি, 16 কোটি জনগণ তো আর এই সুযোগ পাচ্ছে না। পাচ্ছে few people, a class of people, group of people, particular segment or section of the society, এরা এই বেনিফিটটা পাচ্ছে এবং তারা ফুলে ফেপে অনেক বড় হচ্ছে। আর রেস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি তারা আরো বেশি গরিব হচ্ছে। কারণ কি? কারণ সোসাইটির টোটাল ওয়েলথকে যদি আমরা ধরি যে 100%, তাহলে এই ওয়েলথ যখন কিছু লোকের হাতে চলে যায় তাহলে সম্পদ কি একদিকে বেশি আর একদিকে কমে যাচ্ছে। তার মানে এই লোকগুলির ম্যাস পিপলের হাত থেকে ওয়েলথ গুলি পার্টিকুলার গ্রুপ অফ পিপলের হাতে যাচ্ছে। এখন গভর্নমেন্টের এই জন্য দাবি যে আমরা গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করে এই ইনইকুয়ালিটিকে রিডিউস করার জন্য। তার মানে যারা বেশি রিচ যারা বেশি ট্যাক্স পেমেন্ট করবে এবং এই ট্যাক্সটি গরিবদের জন্য যখন খরচ করা হবে তখন এই যে রিচ পুয়ার গ্যাপটা কমে আসবে। প্র্যাকটিক্যালি হয় কিনা সেটা হয়তো আপনারা জানেন, বা ইট ইজ এ ম্যাটার অফ কোশ্চেন বা ম্যাটার অফ রিসার্চ। নিয়ে গবেষণা করতে হবে যে আসলেই রিচ পুয়ার গ্যাপ দূর হচ্ছে কিনা নাকি আরো বেশি বাড়ছে, সেটা অন্য বিষয়। কিন্তু থিওরিটিক্যালি এটা গভর্নমেন্টের দাবি যে এটা ইনইকুয়ালিটিকে কমানোর জন্য এই ট্যাক্স ইম্পোজ করা হয়, যে গরিবরা যাতে বেনিফিট পায় এবং ধনীরা যাতে বেশি ট্যাক্স ইম্পোজ করা যায় তাদের উপর। এই টাকাগুলি আবার গরিবদের জন্য খরচ করা হলে তাহলে রিচ পুয়ার গ্যাপ কমে যাবে। ফর এক্সাম্পল, যে যারা ধনী তারা ট্যাক্স পেমেন্ট করলো, এখান থেকে একটি পার্ট বা কিছু টাকা আমরা ওই যে বিভিন্ন ভাতা হিসেবে দিলাম, বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা। তো এই যে সেফটি নেট, সোশ্যাল সেফটি নেটের আওতায় যেই খরচগুলি করা হচ্ছে, তাহলে কিছু লোক তো বেনিফিট পাচ্ছে। তো এর মাধ্যমে রিচ পুয়ার গ্যাপ বা ইনইকুয়ালিটিকে রিডিউস করার একটি চেষ্টা। এটি যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে হয়তো ম্যাস পিপল বা দেশের জনগণ অনেক বেশি বেনিফিট পাবে। যে কারণে বলা হলো রিডাকশন অফ ইনইকুয়ালিটিজ ইন ইনকাম এন্ড ওয়েলথ। ইউ গট দি পয়েন্ট? Yes, sir. Yes, sir. Then Yes, sir. accelerating economic growth. ইকোনমিক গ্রোথকে অ্যাক্সিলারেট করা কিভাবে? এটা ট্যাক্সের মাধ্যমে ইকোনমিক গ্রোথ কিভাবে এনশিওর করা যায়? যেমনি গভর্নমেন্ট অনেক সময় বলে যে আচ্ছা এই পার্টিকুলার সেক্টরে ট্যাক্স দিতে হবে না, পার্টিকুলার এরিয়া বলতে পারে যে জোন, যে আপনি যদি এই যে হিল ট্যাক্সে গিয়ে ইনভেস্ট করেন আপনাকে ট্যাক্স দিতে হবে না, এরকম বলে থাকে অনেক সময়। আবার গভর্নমেন্ট যে ইনভেস্টমেন্ট সিকিউরিটি রয়েছে সেগুলির উপরে আগে ট্যাক্স ছিল না, এবছর যেমনি ট্যাক্স ইম্পোজ করা হয়েছে। এই যে গভর্নমেন্টের যে ট্রেজারি বিল বা অন্যান্য যে গভর্নমেন্ট সিকিউরিটি, এসব জায়গাতে যারা ইনভেস্ট করে আগে এগুলিতে ট্যাক্স দিতে হতো না, এবার প্রপোজ করা হয়েছে বা এখন থেকে ট্যাক্স দিতে হবে। তো এই যে কিছু কিছু বিষয়কে গভর্নমেন্ট ট্যাক্স ফ্রি করে দেয়, এর অবজেক্টিভটা কি? যে অবজেক্টিভ হলো অ্যাক্সিলারেটিং ইকোনমিক গ্রোথ। তার মানে যাতে প্রোডাক্টিভিটি বাড়ে, পার্টিকুলার সেক্টরে প্রোডাক্টিভিটি বাড়ে, সেভিংস বাড়ে। কারণ সেভিংস বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়লে কি হবে?
ইকোনমিক গ্রোথ এনশিওর হবে, যেটা ইকোনমিক্সের থিওরি। তার মানে জনগণ যত বেশি সেভ করবে, তত বেশি ইনভেস্ট করবে, আর যত বেশি ইনভেস্টমেন্ট হবে তত বেশি প্রোডাক্টিভিটি বাড়বে। প্রোডাক্টিভিটি বাড়লে কি হবে? ইকোনমিক গ্রোথ। যদিও এই থিওরির সাথে পাটকল বন্ধ হওয়া কন্ট্রাডিক্ট করে। দেখছেন না জি স্যার। গভর্নমেন্ট কতগুলি পাটকল বন্ধ করে দিয়েছে দেখছেন? অনেকগুলো আছে 25টা না 26টা, তাই না? জি স্যার। এখন এই যে পাটকলগুলি বন্ধ করে দিল, এইখানে যারা কাজ করতো এতগুলি লোক কি এমপ্লয়েড হলো না আনএমপ্লয়েড হলো? আনএমপ্লয়েড হলো। তার মানে দিস ডিসিশন উইল ইনক্রিজ দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট ইন দ্য ইকোনমি, তাই না? Yes, sir. Due to coronavirus pandemic, already the rate of unemployment in our country increasing. Unemployment বাড়ছে, লোকজনের ইনকাম কমে যাচ্ছে, আর সেই মুহূর্তে আপনি আরেকটি আনএমপ্লয়মেন্ট সোর্স ক্রিয়েট করলেন যে পাটকলগুলি বন্ধ করে দিন। তাহলে একদিকে আপনি বলছেন যে দেশের ইকোনমিক গ্রোথ এনশিওর করতে হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করতে হবে। আরেকদিকে আপনি হাজার হাজার থাউজেন্ডস অফ পিপল আর বিকামিং কি আনএমপ্লয়েড। তাহলে কি ইকোনমিক গ্রোথের সাথে এটা কন্ট্রাডিক্ট করলো না? এইখানে হয়তো তারা যুক্তি দিতে পারে যে এখানে তো এগুলিকে সাবসিডি দেয়া হতো, তাহলে সেই সাবসিডি এখন দিতে হচ্ছে না পাটকলগুলি বন্ধ করে দেওয়াতে, তাহলে তো আমাদের লাভ হলো, গভর্নমেন্টের অনেক টাকা সেভ হলো, তাই না? সেভ তো এটা ঠিক আছে, বাট সাথে সাথে আমার যে আনএমপ্লয়মেন্ট বাড়তেছে এই লোকগুলোকে আমাদের খাওয়াতে হচ্ছে, সেটা যেভাবে হোক না কেন। এক্স্যাক্টলি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে স্যার দেখা যাচ্ছে যে আমার যদিও কিছুটা সাবসিডি সেভ হচ্ছে, আলটিমেটলি স্যার এটা ইকোনমিক গ্রোথ কিন্তু কমবে, কারণ ইকোনমিক গ্রোথ শুধুমাত্র স্যার মানি সেভিং না, কারণ আমাদের স্যার বর্তমানে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ অনেক বেশি, কিন্তু তারপর স্যার আমাদের ইকোনমি খুব একটা না, আমাদের জিডিপি খুব একটা হেলদি না। তো সেক্ষেত্রে কি আমরা বলতে পারি না যে সেটা আমরা ইকোনমিক গ্রোথে কমপ্লিট করতেছে? লাস্টে কি বলছেন? লাস্টে আবার একটু রিপিট করেন, রিজার্ভ নিয়ে কি একটু বললেন? স্যার আমাদের এখন বর্তমানে প্রচুর সেন্ট্রাল ব্যাংকে আমাদের ইউএস কারেন্সি ফরেন কারেন্সি হাইস্ট টাচ করছে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ, কিন্তু স্যার আমাদের জিডিপি গ্রোথ কিন্তু স্যার অনেক কম, আগের মধ্যে আমাদের জিডিপি কিন্তু হেলদি না। তারপর আমাদের সেন্ট্রাল ব্যাংক রিজার্ভের সত্ত্বেও আমাদের স্যার লোন করতে হচ্ছে, এবং আমি রিসেন্টলি নিউজে দেখলাম আমরা আরো কিছু লোন করছি, সম্ভবত জাপান, জাইকা, চায়না এবং নরওয়ে থেকে সম্ভবত যে কিছু লোন করছে আমাদের উন্নয়ন প্রজেক্টের জন্য, ডেভেলপিং প্রজেক্টের জন্য। তো সেই ক্ষেত্রে তো আমাদের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ আসলে এটা কতদিন রিফ্লেক্ট করে, কিন্তু গ্রোথের সাথে তো আসলে মিসম্যাচ করতেছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে উই হ্যাভ রিজার্ভ, সো বাট ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য আমরা আবার বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার্স, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যারা রয়েছে তাদের কাছ থেকে আবারও গভর্নমেন্ট লোন করছে। তারপরে এই যে কোভিড-19 এই পারপাসে আরো বাজেট সহায়তা বা বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি এদের কাছ থেকে এগুলি নেওয়া হচ্ছে। তো এগুলি আমাদের রিজার্ভ একদিকে আছে, আর একদিকে আবার এগুলি নেওয়া হচ্ছে, আর একদিকে জিডিপির গ্রোথ আমরা আশানুরূপ দেখতে পাচ্ছি না, ইকোনমিক গ্রোথ দেখতে পাচ্ছি না। এটাই তো আপনার ইস্যু ছিল। ইয়েস স্যার, মানে একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে। তো এর ওয়ান অফ দা রিজনস হলো যে এই যে প্ল্যানিং এর মধ্যে কোনো কনসিস্টেন্সি নাই। কনসিস্টেন্সি বলতে মানে কোঅর্ডিনেশন, প্ল্যানিং এর যে কোঅর্ডিনেশন, তার মানে আপনি ওই যে আমি যে এক্সাম্পলটা দিলাম এটাই তো ক্লিয়ার হওয়ার কথা, যে একদিকে আপনি বলতেছেন ইকোনমিক গ্রোথ, আনএমপ্লয়মেন্ট প্রবলেমের সলিউশন, আর একদিকে এতগুলি পাটকল এই মুহূর্তে বন্ধ করে দিয়ে আপনি এতগুলি লোককে বেকার করে দিলেন, তাহলে কি হলো?
এমনিতেই তো বেকারের সংখ্যা বাড়ছে, তার মধ্যে আরো নতুন অ্যাডিশন হলো এতগুলি লোক, তাহলে এটা কন্ট্রাডিক্ট করে। দ্যাট মিনস দ্য গভর্নমেন্ট হ্যাজ নো কোঅর্ডিনেটেড or effective planning to ensure the economic growth. আপনারা অনেকেই জানেন যে আমাদের যে বাজেট, এই বাজেটটি যদিও গভর্নমেন্ট ডিক্লেয়ার করে, বাট এটি যখন কনস্ট্রাক্ট করা হয়, এটি যখন প্রিপেয়ার করা হয়, এটি ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF তাদের পরামর্শ নিয়ে, তাদের সাজেশন নিয়ে সেই অনুযায়ী করা হয়। বাজেট ডিক্লেয়ার হয় জুন মাসে, পাস হয় জুলাইয়ের 1 তারিখ, আর এই বাজেটটি তৈরি হয় জানুয়ারিতে, জানুয়ারি থেকে মার্চ এই টাইমে এটি তৈরি হয়। ওই সময়ে এটা নিয়ে অনেক আলোচনা হয়, অনেক ডিসকাশন হয় ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, IMF এর সাথে, ADB-র সাথে, বা জাইকা বা অন্যান্য যারা ডেভেলপমেন্ট পার্টনার রয়েছে তাদের সাথে। তারা সাজেস্ট করে, তারা পরামর্শ দেয় এবং সেই অনুযায়ী করে। এবং তারা যখন পরামর্শ দেয় তখন আমাদের দেশের ওয়েলফেয়ার, আমাদের দেশের ইকোনমিক গ্রোথ, আমাদের দেশের আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলিউশন, মানুষের বেসিক নিড সলিউশন, এগুলি তাদের মেইন প্রায়োরিটি থাকে না। তাদের মূল প্রায়োরিটি থাকে ডেভেলপমেন্ট পার্টনাররা এখানে লোন দিবে এবং সেগুলি কিভাবে তারা আবার রিটার্ন পাবে, সেগুলি তাদের থাকে তাদের মেজর অবজেক্টিভ বা মেইন অবজেক্টিভ। কিন্তু আর এই যে সোশ্যাল ওয়েলফেয়ার, এটা থাকে খাতা কলমে, এটা থাকে সেকেন্ডারি অবজেক্টিভ, এবং ওটা খাতা কলমেই থেকে যায়। তো আলটিমেটলি দেখা যায় যে একদিকে যেটি বললেন রিজার্ভ আছে, তারপরে ডেভেলপমেন্ট পার্টনারদের কাছ থেকে লোন নেওয়া হচ্ছে। হ্যাঁ, লোন তো নিতেই হবে, তারাই সাজেশন দিচ্ছে, তারাই বাজেট তৈরির সময় গভর্নমেন্টকে বলেছে যে তোমাদেরকে লোন দেওয়া হবে, ডেভেলপমেন্ট পারপাসে তোমাদেরকে লোন দিব, আমরা এত কোটি টাকা লোন দিব, এত % ইন্টারেস্ট রেট দিব। এই কারণে আপনারা দেখবেন যে বাজেটের টোটাল যে এক্সপেন্ডিচারের খাত আছে তার মধ্যে বড় একটি অংশ হলো লোনের ইন্টারেস্ট পেমেন্ট। তার মানে প্রতি বছর আপনি লোন নিচ্ছেন, আবার সেখান থেকে একটি বৃহৎ অংশ আপনি লোনের ইন্টারেস্ট আপনি পেমেন্ট করছেন, তাহলে লোন নিয়ে লাভ হলো কি? স্যার মেবি এবছরে টোটাল বাজেটের 12% আমি যতটুকু শুনেছি যে শুধু ইন্টারেস্ট পেমেন্টে চলে যাবে। পেমেন্ট, তাই দেখেন এই যে 12%, 10 থেকে 15 এই রেঞ্জের মধ্যে থাকে। তাহলে এত টাকা যদি আপনি লোনের ইন্টারেস্ট পেমেন্ট করেন, তাহলে আপনার ইকোনমিক গ্রোথ কিভাবে এনশিওর হবে? এখন প্রশ্ন হলো তাহলে এরপরে বারবার কেন এগুলি করা হচ্ছে, সেটাই তো কোশ্চেন। কারণ হলো এই যে ডেভেলপমেন্ট পার্টনার, তারা চায় আমাদের দেশের ইকোনমি তাদের উপরে ডিপেন্ডেন্ট থাকুক, তারা লোন দিবে সেই অনুযায়ী আপনি চলবেন। আপনি গ্রামে দেখবেন অনেকেই, এখন এই কালচারটা হয়তো অনেক এলাকায় আছে বা কমে আসছে দিন দিন, যে যারা এলাকার মধ্যে জমিদার টাইপের ছিল, অনেক টাকা পয়সা মালিক লোকজনকে সুদে টাকা দেয়, তো এরা চায় যে ওরা সবসময় ওদের কাছ থেকে লোন নিক, কারণ লোন নিলে আবার পরের বছর সুদ দিবে, আবার তাদের কাছ থেকে লোন নিবে, আবার সুদ দিবে, আবার লোন নিবে, এইভাবে চলবে। মহাজনী যে সিস্টেম এখনো আছে বিভিন্ন এলাকায়। তার মানে কি, এখন আপনি যে স্যার এখন এটা এনজিওর হাতে চলে গেছে, এনজিওর এখন এটা করছে। এনজিও যেহেতু এখন মাইক্রো ক্রেডিটের পুরোটা দখল করে আছে, এই কারণে ইন্ডিভিজুয়াল এই লোনের সিস্টেমটা অনেক কমে আসছে। তার মানে এখন যদি আপনি বলেন যে কাউকে যদি তুমি লোন দিতে চাও, হেল্প করতে চাও, তাহলে দিয়ে দাও, তাহলে সে ভালো মতো রান করতে পারলো, বিজনেস তার দাঁড়িয়ে গেল, পরের বছর যাতে তোমার কাছ থেকে লোন নিতে না হয়। কিন্তু সেটা তো করা হচ্ছে না, করা হচ্ছে এমন হবে যে আপনি লোন নিবেন, বারবার নিবেন, তাহলে ওখান থেকে তার বেনিফিট। এইটাই হলো মূল বিষয়। ডেভেলপমেন্ট পার্টনার্স যাদের কথা বললেন, এই ইনস্টিটিউশনগুলি ওয়ার্ল্ড ব্যাংক, IMF, যে যারা বেশি পরিচিত, এরা আমাদের লোন দিবে, আবার লোনের ইন্টারেস্ট নিবে, আবার লোন দিবে, এই সিস্টেমটা তারা এটা কন্টিনিউ করতে চায়। এই কারণে সেই অনুযায়ী গভর্নমেন্টকে তারা প্ল্যান দিয়ে থাকে। এখন ওই প্ল্যানের মধ্যে যতক্ষণ থাকবে গভর্নমেন্ট, ততক্ষণ এই দুষ্ট চক্রের মধ্যে, এই সার্কেলের মধ্যেই ঘুরপাক আমাদের খেতে হবে। এখন প্রশ্ন হলো তাহলে আমরা এত কিছু বুঝে আমরা কেন এই দুষ্ট চক্রের মধ্যে আছি? এটা একটি প্রশ্ন না? যে আমাদের গভর্নমেন্ট, আমাদের মানে ফাইন্যান্স মিনিস্টার বা অন্যান্য যারা আছেন এই বিষয়ে গবেষক, তারা কি এগুলি বুঝেন না? অবশ্যই বুঝেন, তাহলে কেন সলিউশন করেন না? স্যার তারা ব্যক্তি স্বার্থকে জনস্বার্থের চেয়ে বড় করে দেখে, এই জন্য। এক্স্যাক্টলি। তার মানে এই যে এরা যদি লোন দেয়, এই লোনগুলি তো বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আসে, আপনারা হয়তো জানেন।
এই প্রজেক্টের ডিরেক্টর কারা, এই প্রজেক্ট বাস্তবায়ন হয় কাদের মাধ্যমে, এই যে আমাদের নেতাদের মাধ্যমে। এই যে শুধু নেতা না, যারা গবেষক, তারপরে অর্থনীতিবিদ, এদেরও থাকে এইসব প্রজেক্টের ডিরেক্টর, অ্যাডভাইজার, এইসব পোস্টে। তাহলে ফর এক্সাম্পল আমাদের দেশে এই যে সিপিডি, তারপরে বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা গভর্নমেন্টকে বিভিন্ন পরামর্শ দেয়, অনেক সমালোচনা করে, দেখেছেন না? জি স্যার। এরা এগুলি বলে তো, এসব সমালোচনা করে। তাহলে আবার তারাই দেখা যায় এইসব প্রজেক্টের আবার ডিরেক্টর, তারাই হলো আবার এইসব প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের অ্যাডভাইজার হিসেবে তারা কাজ করে। তাহলে তারা তো জোরালো ভাবে সমালোচনা করবে না। যারা বুঝে তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য আবার এইসব মেকানিজম আছে। তাহলে সবাই চুপ থাকলো, আর বেনিফিশিয়াল কি হলো? বেনিফিশিয়াল হলো এই যে ডেভেলপমেন্ট পার্টনাররা, ওরা এখান থেকে ইন্টারেস্ট হিসেবে টাকা নিয়ে যাচ্ছে, আর গভর্নমেন্ট তাদের প্রজেক্টগুলি বাস্তবায়ন করছে, আর তাদের আশেপাশের কিছু লোক এখান থেকে বেনিফিটেড হচ্ছে। ইউ গট দি পয়েন্ট? ইয়েস স্যার। তার মানে যদি এখানে গভর্নমেন্ট যদি ওয়েলফেয়ার ওরিয়েন্টেড হয়, জনগণকে ভালোবাসে, জনগণের কষ্টে ব্যথিত হয়, দুঃখিত হয়, সেই গভর্নমেন্ট যদি থাকে, তখনই তারা চিন্তা করবে যে হ্যাঁ, এর মাধ্যমে তো জনগণের কষ্ট বেড়ে যায়, তাহলে এই কাজ তো আমরা করতে পারি না, তখনই দে উইল ফাইন্ড অল্টারনেটিভ সলিউশন। এটা হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো, আমরা যে ইকোনমিক সিস্টেমের মধ্যে আছি, এটি হলো ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম। এই সিস্টেমে ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে, এটাই হলো এর নেচার। বিকজ গভর্নমেন্ট কি বলে যে উইল নট ইন্টারফেয়ার ইন দ্য ওপেন মার্কেট ইকোনমি, যে মার্কেট তো তার মতো করে চলবে, ডিমান্ড সাপ্লাই উইল ডিটারমাইন এভরিথিং, এখানে আমাদের তো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। তো ইন ওপেন মার্কেট ইকোনমি আর মার্কেট ইকোনমি, অন্য কথায় বলে ইন ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম, এই সমস্যাগুলি থেকেই যাবে আনটিল আর আনলেস দ্য ইকোনমিক সিস্টেম ইজ চেঞ্জড। ইউ গট দি পয়েন্ট? ইয়েস স্যার। তাহলে দুইটি বিষয় এখানে আমরা উল্লেখ করলাম, যে আনটিল দ্য ইকোনমিক সিস্টেম ইজ চেঞ্জড অর আনটিল দ্য গভর্নমেন্ট বিকাম ওয়েলফেয়ার ওরিয়েন্টেড, যে জনগণের দুঃখে দুঃখিত হওয়া, কষ্টে ব্যথিত হওয়া এরকমের না হয়, ততক্ষণ এই সমস্যার, মানে এই যে ধনী আরো ধনী হওয়ার, গরিব আরো গরিব হওয়ার, গরিবদের জন্য চিন্তা না করার, এদেরকে আরো বেকার করে দেওয়ার, এগুলির সমাধান হবে না, এগুলি এভাবেই চলতে থাকবে। তো আনটিল ওই দুইটি বিষয় এনশিওর না হয়। ইউ গট দি পয়েন্ট? ইয়েস স্যার। ওকে, ফাইন। তো আমরা পরের পয়েন্টগুলি আপনারা বুঝবেন, সহজই আছে। কন্ট্রোল অফ কনজাম্পশন, কনজাম্পশনকে কন্ট্রোল করার জন্য ট্যাক্স ইম্পোজ করা হয় কিভাবে? এই যে গভর্নমেন্ট আবার কি বললো, যে লাক্সারি আইটেমের উপরে কি করবে? ট্যাক্স বাড়িয়ে দিবে। ট্যাক্স বাড়িয়ে দিবে, ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিবে। তাহলে কি হবে? গাড়ি কিনতে অনেক বেশি খরচ হবে, এসি কিনতে অনেক বেশি খরচ হবে। তাহলে কন্ট্রোল অফ কনজাম্পশন, তার মানে লোকজন এগুলি কম কিনবে, এটাকে বলে কন্ট্রোল অফ কনজাম্পশন। প্রোটেকশন অফ লোকাল ইন্ডাস্ট্রিজ, লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করা কিভাবে? এই যে আমাদের দেশে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, এই যে কিছুদিন আগেই তো গেল না যে অনেক টাকা দাম, এখন তো কমে আসছে। জি স্যার, তখন তো শেখ হাসিনা আমাদের প্রাইম মিনিস্টার বলেছে যে পেঁয়াজ না খেলেই তো হয়, আমি তো পেঁয়াজ খাই না। জি, এখন এই যে মানে অনিয়ন ইন্ডাস্ট্রি, যেটা পেঁয়াজ ইন্ডাস্ট্রি, এখন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট না করলে আমরা চলতে পারি না, এরকমের একটা অবস্থা কেন? আমাদের দেশে পেঁয়াজ উৎপাদন হয় না? জি স্যার। তাহলে যদি হয়, এই প্রোডাকশন বাড়ালেই তো সমস্যার সমাধান হয়। আর প্রোডাকশন বাড়ানোর জন্য কি দরকার? লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করা, কিন্তু সেটা তো গভর্নমেন্ট করেনি। পেঁয়াজ উৎপাদন হয় কোথায়? এই যে মনে করেন উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে হয়, তারপরে ওই যে ঝিনাইদা ওইদিকে হয়, তাই না? জি স্যার। বগুড়া, কুষ্টিয়া, গাইবান্ধা। জি জি। তার মানে এই যে এরিয়াগুলি, এই এরিয়াগুলিতে পেঁয়াজ উৎপাদন বাদ দিয়ে এখন এই ফার্মাররা এখন ফুল চাষ করতেছে, ফুল জি স্টিক,
রজনীগন্ধা স্টিক আর গোলাপ ফুলের স্টিক এগুলি তারা চাষ করে। কেন? কারণ এই পেঁয়াজ চাষ করতে গেলে তো ওদের কস্ট বেশি পড়ে, ওদের সার কিনতে হবে, বীজ কিনতে হবে, প্রোডাকশন কস্ট অনেক বেশি। আবার মার্কেটে তারা দাম পায় না, কারণ ইন্ডিয়ান পেঁয়াজ কম কম খরচে পাওয়া যায়, কম কস্টে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো আমাদের দেশে কস্ট বেশি পড়ে আর ইন্ডিয়ান পেঁয়াজ কম দামে কিভাবে পায়? কারণ হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট ওই পেঁয়াজ চাষীদেরকে সাবসিডি দেয়, এই জন্য ওদের প্রোডাকশন কস্ট কম পড়ে। ওদের প্রোডাকশন কস্ট মনে করেন 8 টাকা 10 টাকা যদি পড়ে, তাহলে প্রফিট সহ ওরা 15 টাকায় হোলসেল মার্কেটে বিক্রি করে। বাংলাদেশে মনে করেন 20 টাকায় আসে, আর বাংলাদেশে 22 টাকা 25 টাকায় দাম হবে। ইউ গট দি পয়েন্ট? আর বাংলাদেশের পেঁয়াজ চাষীদের যদি প্রোডাকশন কস্ট 25-30 টাকা হয়, ওই প্রফিট সহ হোলসেল থেকে রিটেল মার্কেটে আসতে তো 30-40 টাকা হবে, হবে না? তাহলে আপনি লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট কিভাবে করলেন? প্রোটেকশন অফ লোকাল ইন্ডাস্ট্রি করতে হলে তো আপনার এই সেক্টরে সাবসিডি দিতে হবে। সাবসিডি দিলে আমাদের দেশের পেঁয়াজ চাষীরা ওরা তখন পেঁয়াজ বেশি করে প্রোডাকশন করবে। ওরা তো আগে পেঁয়াজ উৎপাদন করতো, ওইগুলি বাদ দিয়ে এখন ফুল চাষ করে। তো bring back them in producing the onion. তাহলে সাবসিডি দেন, ওদের প্রোডাকশন কস্ট কমে যাবে, প্রোডাকশন কস্ট 10 টাকার মধ্যে নিয়ে আসেন, ওরা 15 টাকায় বিক্রি করবে। বাংলাদেশের পেঁয়াজের দাম রিটেল মার্কেটে 18 টাকা 20 টাকা হবে, দেখবেন ইন্ডিয়ান পেঁয়াজ আর কেউ কিনবে না। তাহলে কি হবে? ইন্ডিয়ান পেঁয়াজ আসার সময় তার ট্যাক্সটা বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, কিন্তু সেটা আপনি করছেন না। তাহলে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট কিভাবে করবেন? আর এটা ওই যে আগেই বললাম যে ওয়েলফেয়ার চিন্তা করলে তখনই তো এভাবে করবে। বাংলাদেশে ফুল যদি একটু কম প্রোডাকশন হয় তাহলে কি দেশের ইকোনমি অচল হয়ে যাবে? না স্যার। তো পেঁয়াজ উৎপাদন না হলে তো লোকজনের হাহাকার পড়ে যায়। তাহলে কোনটা প্রায়োরিটি? এখন বর্তমানে তো স্যার জমি আরো কি বরাদ করে মানুষ দালান কোঠা বানাচ্ছে, জমি তো থাকবে না স্যার কদিন পরে। তাই তো, তার মানে আপনার প্রায়োরিটি সেক্টর যেটি বললাম, প্রায়োরিটি সেক্টর এবং প্রোটেকশন অফ ইন্ডাস্ট্রি দরকার। আপনি যদি ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করতে হয় তাহলে পাটকলগুলি বন্ধ করবেন কেন? পাটকলগুলি তো আরো বেশি বেশি সেট আপ করবেন। সেই আদমজি জুট মিলকে বন্ধ করা হয়েছে 2001-2 দিকে। এই এরপরে এখন একের পরে এক কিন্তু পাটকলগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে। স্যার এক সময় তো শুধুমাত্র পাটের উপরই বাংলাদেশের বেশি আয় নির্ভর করেছিল। বাংলাদেশে একসময় তো ছিল, এবং গোল্ডেন ফাইবার বলা হতো। ফরেন এক্সপোর্ট আর্নিং এর মধ্যে এই পাট থেকে সবচেয়ে বেশি ইনকাম হতো। আর এখন তো রেডিমেড গার্মেন্টস এর উপরে হয়, রেডিমেড গার্মেন্টস এর উপরে এখন আপনি নিজেই কম্পেয়ার করে বুঝতে পারবেন। এই যে ইন্ডাস্ট্রি শিপমেন্ট হলো, তার মানে আমাদেরকে পঙ্গুটা কিভাবে করে দিল দেখেন। এখন আমাদের দেশ থেকে গার্মেন্টস এক্সপোর্ট না হলে আমরা পঙ্গু হয়ে যাই, ওদের অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায় আমরা পঙ্গু হয়ে যাই, তাই না? স্যার আমরা ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত, তো এটাই হলো মেইন কথা। কারণ আমরা যখন পাটের উপরে ছিলাম, জুট ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, আমাদের চাষিরা জুট প্রোডাকশন করত ফরিদপুরে। এই চাষিরা যখন এইগুলি বাদ দিয়ে দিল, কারণ জুট মিলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো ডিমান্ড নাই, তখন জুট ইন্ডাস্ট্রির মার্কেটটা দখল করলো কলকাতা, ইন্ডিয়া, ভিয়েতনাম, অন্যান্য দেশ। আর আমাদের এই ইন্ডাস্ট্রিটা আমরা ধ্বংস করে ফেললাম। আর এর অল্টারনেটিভ হিসেবে আমরা গার্মেন্টস কে ডেভেলপ করলাম। গার্মেন্টস কে ডেভেলপ করাতে এখন কি হয়েছে, আমরা ওদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। এখন ওরা অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে, আমরা হাই হাই করছি। আর আমাদের যদি জুট ইন্ডাস্ট্রি থাকতো, যখন জুটের ডিমান্ড সারা বিশ্বে রয়েছে, আমরা তো এখানে অর্ডার ক্যান্সেলের কোনো বিষয় ছিল না, অপশন নেই, তাই না? জি স্যার। অথচ এখন আমাদের দেশের যেগুলি প্রাইভেট সেক্টরে জুট মিল আছে, তো ওরা তো ভালো করছে, তাহলে এই যে গভর্নমেন্টের জুট ইন্ডাস্ট্রিগুলি এগুলি খারাপ কেন? সেই সমস্যার সমাধান না করে আপনি বলেন যে সাবসিডি দিতে হয়, এগুলি বন্ধ করে দিতে হবে, এটা কেমন হলো? বিষয়টা দাঁড়ালো এরকম যে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, যে বিভিন্ন যে মানে মাথা ব্যথা মাথা কাটো, পা ব্যথা পা কাটো, হাতে ব্যথা হয়েছে হাত কাটো। এটা কি সলিউশন হলো নাকি? আপনার তো দেখতে হবে হাত ব্যথা কেন, মাথা ব্যথা কেন, পা ব্যথা কেন, সমস্যাটা কোথায়,
এটা খুঁজতে হবে না? তো আপনি এটা না খুঁজে আপনি পাট কল বন্ধ করছেন, আপনি চিনি কলগুলি আপনি বন্ধ করার উপক্রম, সেগুলি অচল অবস্থায় পড়ে আছে। আর আপনি বাইরে থেকে এই যে যেগুলি ক্ষতিকর চিনি, সাদা চিনি, এগুলি আপনি ইম্পোর্ট করেন, কোন ধরনের পলিসি হলো? অথচ দেশের আমাদের দেশের যে চিনি শিল্পগুলি রয়েছে, চিনি কলগুলি রয়েছে, যেগুলি ব্রাউন সুগার, এগুলি বন্ধ হয়ে আছে, এগুলি টনে টনে আপনার চিনি পড়ে আছে, কেউ কিনে না। আর আমাদের দেশের লোকাল মার্কেটে চিনির দাম বেশি, আর বাইরে থেকে সাদা চিনি ইম্পোর্ট করা হয়। এটা কি হলো? প্রোডাকশন অফ ইন্ডাস্ট্রি কিভাবে হলো? আর ওই সাদা চিনি খেয়ে খেয়ে সবার ডায়াবেটিস আর প্রেশার হচ্ছে, দেখেন। আর এই ডায়াবেটিস আর প্রেশার হয়ে এখানে আরেকটা গ্রুপ হসপিটালের বিজনেস করে, রিজেন্ট হসপিটালের মতো এরা আরেকদিকে বিজনেস করতেছে। তাহলে এই কারণেই তো আপনাদেরকে বললাম যে সাম পিপল, আ গ্রুপ অফ পিপল, দে আর মেকিং বিজনেস, তারাই শুধু বেনিফিটেড হচ্ছে। এরা ইম্পোর্টার, এরা সাদা চিনি ইম্পোর্ট করে, আর আমাদের ব্রাউন সুগার এগুলি বন্ধ করে দেয়। এরা এগুলি আবার আমাদেরকে খাইয়ে আমরা অসুস্থ হয়ে যাই, তখন আবার তারা এই হসপিটালের বিজনেস করে, আমরা ওইখানে গিয়ে আবার ওখানে আমরা প্রতারিত হই। তাহলে আমাদের নিয়ে সবাই শুধু বিজনেস করতেছে, আর আমরা কিছু বুঝি না, শুধু টাকা পয়সা দিচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি, আর আমাদেরকে দেখাচ্ছে এগুলি চলে না, জুট মিল বন্ধ করে দাও, এই চিনি শিল্প বন্ধ করে দাও, এগুলি খারাপ অবস্থার মধ্যে আছে, সাবসিডি দিতে হচ্ছে। তেমন এই বিষয়টি এরকম আমরা কিছুই বুঝি না। তো আমাদের দেশের যারা এগুলি বুঝে, তারা তো আলটিমেটলি, আমরা আগেই বললাম যে দে আর বেনিফিশিয়ারি, সো দে আর নট টেকিং এনি মেজার, দে আর নট ক্রিটিসাইজিং দ্য গভর্নমেন্ট পলিসি। দ্যাট ইজ দ্য মেইন রিজন। ইউ গট দি পয়েন্ট? Yes, sir. তাহলে প্রোটেকশন অফ ইন্ডাস্ট্রির কথা যেটি বললাম, এটি এনশিওর হবে কখন? when the government will take appropriate measure. আর তার জন্য তো বললাম, so the welfare government is required, যারা চিন্তা করবে কিভাবে ওয়েলফেয়ার এনশিওর করা যায়। আর ফাইনালি ইকোনমিক ডেভেলপমেন্ট, যেগুলি এতক্ষণ আলোচনায় আসলো, সবই তো রিলেটেড টু ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্টের বেসিক কথা কি? বেসিক কথা হলো জনগণের বেসিক নিড ফুলফিল করা। 1 নাম্বার, বেসিক নিড ফুলফিল করা মানে কি? তারা 3 বেলা খেতে পাবে, তারা বাসস্থানের একটুকু জায়গা থাকবে, মাথা গোঁজার ঠাঁই থাকবে, এবং 3 বেলা খাবার পাবে, এবং তাদের পরিধেয় বস্ত্র বা এগুলি থাকবে। এরপরে চিকিৎসা সেবা, অন্যান্য এডুকেশন, হেলথ, এগুলি আসবে। এটা হলো বেসিক কথা। সেকেন্ডারি তারপরে আসবে যে আনএমপ্লয়মেন্ট, পভার্টি, এরপরে অন্যান্য বিষয়, এক্সপোর্ট, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এগুলি অন বাই অন আসবে। তাহলে এখন আপনি চিন্তা করেন বেসিক বিষয়গুলি কি ঠিক আছে? বেসিক বিষয়, বেসিক নিডই তো ফুলফিল হচ্ছে না, লোকজন 3 বেলা খেতে পাচ্ছে না। এরকম মানে দারিদ্র সংখ্যা, যদিও গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স হলো যে দিন দিন কমছে, আসলে প্র্যাকটিক্যালি কোথায় কমলো? এখন হয়তো বলবে যে করোনা ভাইরাসের কারণে আমাদের আনএমপ্লয়মেন্ট, আমাদের পভার্টি, আমাদের না খাওয়া মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু এটা তো শুধু এখন না, জানুয়ারির আগেও তো ছিল এই সমস্যা। তাহলে এটা কন্টিনিউয়াসলি প্রবলেম গুলি ছিল। তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট আপনি কিভাবে করবেন? আনএমপ্লয়মেন্টের সলিউশন না করে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না করে, পভার্টি রিডাকশন না করে, এগুলি না করে তো কখনোই ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ নট পসিবল। ইট ইজ এ ফার ক্রাই, এটা সম্ভব হবে না। ইউ গট দি পয়েন্ট? Yes, sir. যদিও ট্যাক্সেশনের এখানে আমরা যেটি বললাম যে ওয়ান অফ দ্য পারপাস যে ইকোনমিক ডেভেলপমেন্ট, কিন্তু এটা হওয়ার জন্য দেয়ার শুড বি গভর্নমেন্ট পলিসি। তো ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, ফাইন। তো আমরা আর একটা টপিক দিয়ে শেষ করব, সেটা হলো কানুন অফ ট্যাক্সেশন। এটাই লাস্ট টপিক আজকের। কানুনস অফ ট্যাক্সেশন পেয়েছেন? 1.9। কানুন কাকে বলে? নিয়ম কানুন বলি না আমরা? জি স্যার। নিয়ম কানুন। কানুন হলো নিয়ম নীতি। ট্যাক্সেশনের তো কিছু নিয়ম কানুন থাকবে, সেই নিয়ম কানুন গুলি কি আমরা এবারে দেখি।
এখানে মূলত ফলো করা হয় অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের যে বেসিক যে কানুন, সেই কানুনটা ফলো করা হয়। এবং সেই অ্যাডাম স্মিথের কানুনগুলি কি কি আমরা দেখি এবার। ইকুয়ালিটি, সার্টেনটি, ইকোনমি, কনভেনিয়েন্স। অ্যাডাম স্মিথের বেসিক কানুনের মধ্যে নাম্বার 1 কি? ইকুয়ালিটি। পেয়েছেন সবাই? কানুন অফ ইকুয়ালিটি পেয়েছেন? দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ফাইন। কানুন অফ ইকুয়ালিটি আমরা এতক্ষণ আলোচনায় আসছে, এটা টু এনশিওর ইকুয়ালিটি ইন দ্য গভর্নমেন্ট, তার মানে রিচ পুয়ার এই যে গ্যাপটা কমানো, তো এটাকে বলা হয় কানুন অফ ইকুয়ালিটি। তারপরে হলো কানুন অফ সার্টেনটি। কানুন অফ সার্টেনটি কি? তার মানে হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ ট্যাক্স, সেটা সার্টেনলি জনগণের জানতে হবে, যেটা গভর্নমেন্ট জানিয়ে দিবে। কখন জানিয়ে দেয় আমরা এটা দেখি, প্রতি বছর বাজেটের সময় গভর্নমেন্ট বলে দেয় যে কি কত পার্সেন্ট ট্যাক্স পেমেন্ট করবে, সেই পার্সেন্টেজটা সার্টেনলি বলে দেয়। তারপরে কানুন অফ ইকোনমি। ইকোনমি মানে কি? ইকোনমি কাকে বলে? ইকোনমি শুনেন নাই? ইকোনমি বাংলায় বলে মিতব্যয়িতা, মানে কম খরচ আর কি, যেটাকে বলে। তো কানুন অফ ইকোনমি এটাও গভর্নমেন্টের বা এটা একটা অবজেক্টিভ ট্যাক্সেশনের বা একটা কানুন, নিয়ম নীতি, যে যাতে জনগণের কাছ থেকে সবচেয়ে কম নেওয়া যায়, যাতে বেশি বেনিফিট দেয়া যায়, এটি হলো কানুন অফ ইকোনমি। যে কম নিয়ে কিভাবে বেশি বেনিফিট দেয়া যায়, এটাকে বলে কানুন অফ ইকোনমি। কানুন অফ কনভেনিয়েন্স। কনভেনিয়েন্স কি? এই ট্যাক্স পেমেন্টটা যাতে সবার জন্য কনভেনিয়েন্ট হয়। কনভেনিয়েন্ট বলতে সবাই যাতে সহজেই পেমেন্ট করতে পারে। তার মানে আমরা দেখি যে গভর্নমেন্ট প্রতি বছর একটা ট্যাক্স পেয়ার করে, আয়কর মেলা হয়, দেখেন না? তেমন এখানে গিয়ে সবাই ট্যাক্স পেমেন্ট করতে পারবে। কিভাবে কবে দিবে এটা গভর্নমেন্ট সুবিধা দেয়, যে এইভাবে আপনারা দিবেন। এটাই হলো কানুন অফ কনভেনিয়েন্স, যে আপনি ক্যালকুলেট করে যাতে সহজে পেমেন্ট করতে পারেন। তার মানে আমরা এখানে অ্যাডাম স্মিথের কয়টি কানুন পড়লাম? এই যে 1 2 3 4, কয়টি? 4টি। এই 4টি ভালো করে পড়বেন। আর আরো অনেক কানুন আছে, এগুলিও কানুন। ইলাস্টিসিটি, প্রোডাক্টিভিটি, সিম্পলিসিটি, এক্সপেডিয়েন্সি, এগুলি আমাদের আলোচনায় আসছে, জাস্ট জানার জন্য পড়বেন, কিন্তু বেসিক মনে রাখবেন অ্যাডাম স্মিথের 4টি কানুন। ওকে, তাহলে আমরা কানুন পর্যন্ত আজকে পড়লাম। কোনো কোশ্চেন থাকলে বলেন, না বুঝলে বলেন, কমেন্ট থাকলে বলেন। স্যার আরো দুজন জয়েন করছিল নতুন। তাদের সাথে আমরা তো পরিচিত হইনি। কে কে আছেন নতুন? স্যার অলরেডি পরে জয়েন করেছেন কে? না, নতুন তো কেউ নাই, এরাই তো আছে। শুরুতে স্যার চলে গেছে স্যার। শুরুতে 6 জনই ছিলাম, এই না 6 স্যার, জনই তো আছে। 8 জন হয়েছিল। আচ্ছা, মধ্যে 2 জন এসেছিল, তাহলে 10 তারা জন ক্রস ছিল। তারা কই গেল? তো ওনারা কই গেলেন? ওনারা স্যার হাফ ক্লাস করে চলে গেছে।
আচ্ছা আচ্ছা